সংসারের শত ব্যস্ততা আর সেই সাথে রমজানের দিন। সব মিলিয়েই থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে রমজানের ১৮ তম দিন। আর এই তো সকাল, সকাল ঘুম থেকে উঠেই আমি সংসারের কাজে লেগে পড়েছি। এখন সকাল ৯:৩০ বাজে। তো আমি ঘুম থেকে উঠে ভাবলাম যে আগে রুমটা ক্লিন করে ফেলি। আরাফাইলকে আজকে সকালবেলায় আমি দুধ কর্নফ্লেক্স দিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়েছি। বলেছি যে, "তোমরা তোমাদের মতো খেয়ে নাও।" আর আমি এখন এই তো টুকটাক কাজকর্ম সেরে নিবো। অনেকদিন হলো আমার ড্রেসিং টেবিলটা ক্লিন করা হয় না। রমজান আসার পরে মনে হয় একদিনই ক্লিন করা হইছে। নরমালি দেখা যায় আমি সপ্তাহে ১ দিন ক্লিন করি। কিন্তু রমজান আসার পরে সংসারের ব্যস্ততা সবকিছু মিলিয়ে আসলে দেখা যায় একটা কাজ একবার করা হলে আর সেদিকে তেমনভাবে খেয়াল করতে পারছি না। তো যাই হোক আজকে যেহেতু সকাল, সকাল ঘুম থেকে উঠছি তো আমি ভাবলাম যে আগে রুমটা ক্লিন করে ফেলি। আর তারপর হচ্ছে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম। আমার আগের বাসার তুলনায় এই নতুন বাসাটা একদমই ছোট বলা চলে। তো সব মিলিয়ে দেখা যায় যে এলোমেলো থাকলে দেখতে একদমই ভালো লাগে না। এমনিতেও এলোমেলো কোনো জিনিস দেখতে ভালো লাগে না। তারপরেও ছোট বাসায় দেখা যায় সবকিছু গুছিয়ে রাখলে দেখতে একটু পরিপাটি লাগে, দেখতেও ভালো লাগে। তো চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে রাখার। আর ছোট বাচ্চা থাকলে একটু এলোমেলো হবে এটা একদমই স্বাভাবিক বিষয়। এটাও একটা পার্ট অফ লাইফ বলা চলে। বাচ্চা-কাচ্চা ওরা খেলাধুলা করবে, মাঝে, মাঝে একটু এলোমেলো করবে। আর আমাদের কাজই গুছিয়ে রাখতে হবে। সব মিলিয়েই আসলে জীবন। যাই হোক এরপরে হচ্ছে আমি আরাফকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তো ঘর গুছিয়ে তারপরে আমি হচ্ছে আমার রান্না-বাড়ার হাফ কাজকর্ম সেরে তারপরে স্কুলে গিয়েছিলাম। কাটাকাটিটা আমি স্কুলে যাওয়ার আগেই সেরে ফেলি। আর এসে হচ্ছে পরে আমি তাড়াতাড়ি করে জোহরের নামাজটা আদায় করে তারপরে হচ্ছে রান্নাঘরে চলে আসি। আজকে ভাবলাম যে ছোট মাছ দিয়ে একটু চচ্চড়ি করব। আর শিমের বিচি অনেকদিন এনে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো সেটা ক্লিন করে ভাবলাম যে রুই মাছ দিয়ে শিমের বিচি রান্না করব। প্রতি বছর শীতের সিজন আসলেই দেখা যায় একবার করে এই রান্নাটা করা হয়। কিন্তু এবছর একবারও খাওয়া হয়নি। তো আমি হচ্ছে শিমের বিচিগুলোকে ক্লিন করে নিয়েছিলাম আগেই। আর তারপরে হচ্ছে এখানে এই তো মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে তারপরে হচ্ছে ভেজে নিব। রান্নার ক্ষেত্রে আমি যেহেতু খুব বেশি পারদর্শী না, আমার আসলে আম্মু, শাশুড়ি মা এনাদের কাছ থেকে শুনে, শুনেই রান্নাটা শেখা বা দেখে, দেখে শেখা বলা চলে। তো শিমের বিচির এই রেসিপিটা আসলে আমার শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি কোথাও তেমনভাবে খাওয়া হয় না। এটা আমি আসলে YouTube থেকেই শিখেছি বলা চলে। মানে বিভিন্ন রেসিপি দেখে শেখা আরকি। অনেককেই দেখতাম যে শিমের বিচি এভাবে রান্না করে খায়। তো তখন আমারও ইচ্ছে হলো একদিন। তো আমি প্রায় ২-৩ বছর আগে একবার এই রান্নাটা ট্রাই করি। আর তখন দেখি যে ১ম বারেই মোটামুটি বেশ ভালোই টেস্ট এসেছিল। আর তখন থেকেই দেখা যায় প্রত্যেক বছর একবার করে আমি এই রান্নাটা করি। আর বাচ্চারাও দেখি যে খুব মজা করে খায়, তখন আসলে অনেক বেশি ভালো লাগে। যেকোনো রান্নাই নিজে করার পরে যখন সবাই তৃপ্তি নিয়ে খেতে পারে, সেটার আসলে আনন্দটা একদম অন্যরকম। আমার মতো নতুন রাঁধুনিদের জন্য তো একদম অন্যরকমই বলা চলে। কারণ সংসার জীবনটা আসলে অনেকদিন পার করে আসলেও মানে প্রায় ৫-৬ বছর হয়ে গেছে। তো এই মুহূর্তে এসে আসলে রান্নার ক্ষেত্রে খুব বেশি পারদর্শী এখনো হয়ে উঠতে পারিনি। তবে চেষ্টা করি আরকি। আর সত্যি বলতে যেই রান্নাটা আমার কাছে মনে হয় যে খেতে টেস্ট হবে সেইটারই আমি রেসিপি দেওয়ার ট্রাই করি। আর যেটা মোটামুটি হয় বা স্বাভাবিক দৈনন্দিন সবাই পারে সেগুলো আসলে ডিটেইলে আমি মানে দেই না ওইভাবে। তবে ডেইলি লাইফ এর একটা পার্ট হিসেবে দেখা যায় যে রান্নার একটা অংশ আমার ভিডিওতে সবসময় আপনারা দেখতে পান। তো যাই হোক শিমের বিচি দিয়ে মাছের এই রেসিপিতে আমি হচ্ছে ১ম এ পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে আবার বাটা মসলা দিয়েছি। তবে বাটা মসলার পরিমাণে হচ্ছে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। আর রসুন আর আদাটা একদমই কম দিয়েছি। শিমের বিচির আসলে আলাদা একটা ফ্লেভার থাকে। তো আমার কাছে মনে হয় যে খুব বেশি মসলা দিয়ে রান্না করলে শিমের বিচির ওই ফ্লেভারটা পাওয়া যায় না। তো এখন হচ্ছে আমি মাছটাকে তো ১ম এ ভেজে নিয়েছিলাম। ওই তেলেই কিন্তু আমি হচ্ছে এই মসলাগুলো কষিয়ে তারপরে শিমের বিচিটা বেশ অনেকক্ষণ যাবত কষিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি যে হাতে মেখে ছোট মাছের চচ্চড়িটা বসিয়েছিলাম, তো সেটা প্রায় হয়ে এসেছে। আমি লাস্টের দিকে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছিলাম। তারপরেই তো আমার মাছটা হচ্ছে মানে যখন শিমের বিচিটা কষানো হয়ে যাবে তখন হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি মাছটা দিয়ে দিলাম। ঝোলটা আপনারা যে যেমন খেতে চান। এই রান্নাতে আমার একটু মাখা, মাখা ঝোলই পছন্দ। খুব বেশি পাতলা ঝোল আমি পছন্দ করি না। তো লাস্টে ওই যে একটু ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল।
তো সেদিন হচ্ছে আমার পরে আবার আমি চিকেন কষাচ্ছিলাম বাচ্চাদের জন্য। ওরা যেহেতু রোজা থাকে না, ছোট, ছোট বাচ্চা। তো ওদের জন্য দেখা যায় যে আমার একটা কারি বেশি করে, করে রাখা লাগে। কারণ পরদিন দেখা যাবে যে দুপুর পর্যন্ত ওরা খাবে। আর এদিকে কি হইছে আমার রান্না প্রায় শেষ। মানে চিকেনটা আমার কষানো হয়ে গেছিল। সেই মুহূর্তে সিলিন্ডার একদম শেষ হয়ে গেছে। তখন ইফতারেরও বাকি ছিল মাত্র ১ ঘন্টা মতো। তো ভাবলাম যে আরাফের বাবাকে বলি। পরে ও বলল যে ইফতার বাহির থেকেই নিয়ে আসবো। গত কয়েকদিন ধরে আসলে বাইরের ইফতারটাই বেশি খাওয়া হচ্ছে। তো বাহিরের নান রুটি বা হালিম, কাবাব এই জাতীয় জিনিস আসলে ভালো লাগে। তবে ছোলা, পেঁয়াজু এগুলো আসলে বাসার খাবারের যে একটা টেস্ট ওইটা আসলে আমি বাহিরের খাবারে একদমই পাই না। গত ৪ দিন ধরে বাহির থেকে আনা ইফতারি খাওয়া হচ্ছিল। আর আমার গত ৪ দিনের ভিডিও একদম ডিলিট হয়ে গেছে। আহিল একদম ওয়াইপ ডাটা করে দিয়েছে ফোনে। যার কারণে আসলে আমি গত কয়েকদিন ধরে তেমনভাবে ভিডিও শেয়ারও করতে পারিনি। তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।